বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা গত 2 দিন যাবৎ তার 2টি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে যায়নি, বরঞ্চ আমরা এটা বলছি যে তার এই কল রেকর্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি নিজেই এই কল রেকর্ডটি ছড়িয়ে দিয়েছেন। কেন তিনি এই কল রেকর্ডটি ছড়িয়ে দিলেন এ ব্যাপারে আমি আসব, কিন্তু তার আগে তিনি সেই 2টি কল রেকর্ডের মধ্যে ঠিক কি বলেছেন এই বিষয়গুলো আমাদের একটু পর্যালোচনা করা দরকার। তিনি প্রথম কল রেকর্ডটি ফাঁস করেছিলেন বৃহস্পতিবার এবং দ্বিতীয় কল রেকর্ডটি ফাঁস করেন গতকালকে শুক্রবার। কিন্তু আজ শনিবার এ ব্যাপারে কথা বলছি, কারণ শেখ হাসিনার মতো একজন মহিলাকে নিয়ে, একজন খুনি, একজন স্বৈরাচার, একজন গণহত্যাকারীকে নিয়ে কথা বলার মতো ন্যূনতম কোনো ইচ্ছা আমার মধ্যে ছিল না। কিন্তু তারপরেও আজ কথাটি বলছি, কারণ শেখ হাসিনা এই যে 2টি কল রেকর্ড তিনি ফাঁস করলেন, এর দ্বারা বাংলাদেশের জনমানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং মানুষ খুব সহজেই এই বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন রকমের চিন্তাভাবনা এবং বিভ্রান্তির মধ্যে পড়ছে, অনেকে ভয়ও পাচ্ছে। এমন একটা পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি। এজন্যই 2 দিন পর সর্বশেষ এই বিষয়টি নিয়ে কথা বলছি। উনি ওনার 2টি বক্তব্যের মধ্যেই কিছু কথা বলেছেন। যেমন উনি ওনার প্রথম বক্তব্যের মধ্যে দেশের উন্নয়ন, যেই উন্নয়নের গণতন্ত্র উনি 15 বছর 16 বছর দেশের মানুষকে গিলিয়েছেন, সে বিষয় নিয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে উনি দেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে দেশের সব কিছু আবার তছনছ করে দিয়েছে বর্তমান সরকার। উনি আসলে দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন? বাংলাদেশ পৃথিবীর 3য় শ্রেণীর দেশগুলোর মধ্যে একটি দেশ। বাংলাদেশের থেকে যেই সকল দেশের কাঠামোগত পরিস্থিতি খুব একটা উন্নয়নশীল নয়, এবং যদি উন্নয়নের দিক থেকে কাঠামোগত দিক থেকে যদি চিন্তা করি যে এই দেশগুলো বাংলাদেশের চাইতে খুব একটা বেশি উন্নয়নশীল নয়, সেই দেশের মানুষও বাংলাদেশের মানুষকে ন্যূনতম কোনো দাম তারা দিত না, মূল্যায়ন তারা করতো না। বারংবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। যে টাকা উনি এবং ওনার মন্ত্রী পরিষদ এবং ওনার পরিবারের লোকজন বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছেন, সেই টাকা দিয়ে বাংলাদেশে বর্তমান উনি যেই বাজেটে পদ্মা সেতুটি নির্মাণ করেছেন, সেই বাজেটও যদি আমরা ধরি তাহলে 36টি পদ্মা সেতু করা যেত। আর যদি বাস্তবিক বাজেটটা যদি ধরি তাহলে 70-এর উপরে পদ্মা সেতু এই টাকা দিয়ে নির্মাণ করা যেত। বাংলাদেশের ব্যাংকিং খাত, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে উনি কিভাবে ভঙ্গুর করে দিয়েছেন, এটা বাংলাদেশে আমরা যারা ওনার শাসনামলে ছিলাম আমরা ভালোভাবেই জানি। এমন একটা পরিস্থিতিতে উনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলছেন। বাংলাদেশের উন্নয়নকে দেশের মানুষ ধ্বংস করে দিয়েছে। উন্নয়ন বলতে উনি কি বোঝাতে যাচ্ছেন? উনি বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে ওনার পরবর্তী সময়টাকে টেকেল দেওয়ার চেষ্টা করেছে। এমনকি যে 3টি দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, সেই 3টি দিনেও বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং অত্যন্ত শান্তশিষ্টভাবে দেশের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি, আমরা ছাত্ররা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, প্রত্যেকটি সেক্টরের ছাত্রীরা রাজপথে কিভাবে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করেছেন, কিভাবে মানুষের মাল এবং জানের নিরাপত্তা দ্বারা দিয়েছেন। বাংলাদেশে ধ্বংস যে হয়নি এটা আমি বলবো না, তবে ধ্বংস হয়েছে কোন জিনিসগুলো, যেগুলো অত্যন্ত অনাধিকার চর্চামূলকভাবে শেখ হাসিনা বাংলাদেশে নির্মাণ করেছিলেন। তার শত শত লক্ষ লক্ষ কোটি টাকা
ব্যয় করে তিনি তার বাবার মূর্তি নির্মাণ করেছিলেন বিভিন্ন রোডের মাথায় মাথায়। সে মূর্তিগুলো জনগণ ভেঙেছে। আমাদের দেশের আলেম ওলামারা, আপনারা জানেন, আমরা জানি কতটা বিনয়ের সাথে, কতটা মায়া নিয়ে দেশের আলেম ওলামা তাদেরকে এই মূর্তিগুলো স্থাপন করতে নিষেধ করেছিলেন। তারপরও তিনি এই মূর্তিগুলো নির্মাণ করে বাংলাদেশটাকে একটি মূর্তির দেশে, এই ঢাকা শহরকে একটি মূর্তির শহরে পরিণত করেছিলেন। সব জায়গায় মুজিব 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 মুজিব, শেখ মুজিবকে উনি একজন নবী হিসেবে, আমরা আওয়ামী লীগকে একটি ধর্ম হিসেবে পরিণত করার যে একটা কূটকৌশল, যে একটা কুচেষ্টা, সেটা উনি এই 15-16 বছর অব্যাহত রেখেছেন। এই উন্নয়ন, এটা তো বাংলাদেশের মানুষ ভাঙবেই। বাংলাদেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, এই টাকা দিয়ে আপনি এ ধরনের অনাধিকার চর্চামূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন, আর বাংলাদেশের মানুষ এগুলো সহ্য করবে, এটা কখনোই হতে পারে না। এই স্থাপনাগুলো বাংলাদেশের মানুষ ধ্বংস করেছে, ভেঙেছে। বিভিন্ন জায়গায় তিনি তার যাই করবেন, তিনি তার বাবার নামে করবেন। সেখানে বাংলাদেশের মানুষ একটা ব্রিজের মধ্যে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নামটিকে বাদ দিয়ে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামকরণ করেছে। এ ধরনের কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে। কিন্তু ওই যে উনি ওনার দলকে এবং ওনার পরিবারকে বাংলাদেশ বলে ভাবতে চান, এই জন্য ওনার দলের ক্ষতি হয়েছে, ওনার পরিবারের ক্ষতি হয়েছে, এই জন্য উনি বাংলাদেশের ক্ষতি বলে এটাকে পরিগণিত করছেন। পর উনি আরও ওনার যে স্বভাবসুলভ আচরণ, উনি নিজে দায়মুক্ত থাকার চেষ্টা করেন এবং অপরের উপর দায় চাপানোর চেষ্টা করেন। এই যে ওনার যে একটা ঘৃণ্য সংস্কৃতি, এই যে একটা ঘৃণ্য সংস্কৃতি, এই সংস্কৃতির প্রতিফলন উনি ওনার বক্তব্যের মধ্যে ঘটানোর চেষ্টা করেছেন। উনি বলেছেন যে ওনার কোনো দোষ নেই, উনি এই যে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে দুর্নীতির কথাটা ওনার নামে উঠেছে, এটা ভিত্তিহীন। সব দোষ, সব লুটতরাজ, সব মানি লন্ডারিং সব ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে 36,000 কোটি টাকা লোপাটের পাচারের যেই অভিযোগ, এটা উনি এনেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে উনি সম্বোধন করেছেন। এই কর্মকাণ্ডগুলো উনি ওনার এই ফোন রেকর্ডের মধ্যে করার চেষ্টা করেছেন। সবচেয়ে হাস্যকর যে ব্যাপার, উনি মানবাধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে মানবাধিকার, যারা মানবাধিকার যেই বিরোধী দল মতকে সুযোগ দেওয়ার যে বিষয় নিয়ে, মানবাধিকার নিয়ে যারা কথা বলতো, তারা আজকে কোথায়? আজও মানবাধিকার বিভিন্ন কর্মীরা বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের উপর হামলা হচ্ছে, এগুলো নিয়ে কথা বলছেন। কিন্তু দল হিসাবে বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো দল নয়। আওয়ামী লীগ অকার্যকর এবং মৃত একটি সংগঠন। সুতরাং এই দলের পক্ষে কথা বলার আসলে বর্তমান বাংলাদেশে কিছু নেই। এরপর উনি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মানুষকে সবচাইতে বেশি বিভ্রান্ত করেছে এবং উদ্বেগ উৎকণ্ঠার কারণ হিসেবে যেই কথাটিকে ওনার ধরা হয়, সেটি হচ্ছে উনি বাংলাদেশের চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। উনি বাংলাদেশের কাছাকাছি আছেন এবং সুযোগ পেলে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। এই বক্তব্যটা অত্যন্ত হাস্যকর, পরাজিত শক্তির আস্ফালন। উনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। বাংলাদেশে মানুষ ওনার এলাকা ভিত্তিক ওনার বিভিন্ন পাতি নেতাদেরকে যেভাবে সমাদর করেছেন, এই সমাদর দেখে যদি ওনার শিক্ষা না হয়, তারপরে উনি বাংলাদেশে চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত যদি উনি গ্রহণ করেন, তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ, দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, বিভিন্ন শ্রেণীর জনগণ তাকে স্বাগত জানিয়েছেন এবং তাকে বলেছেন যে আপা আপনি আসেন, বাংলাদেশের মানুষ চায় আপনি আসেন। এমন একটা পরিস্থিতিতে উনি চট করে ঢুকে পড়ার কথা বলা, এটা কতটা বিনোদনমূলক এবং হাস্যকর হতে পারে, এটা আমরা সকলে আসলে বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, উনি চট করে ঢুকে পড়ার কথাটা এই 1 মাস পরে গর্ত থেকে মাথা বের করে এই চট করে ঢুকে পড়ার কথাটা, বাংলাদেশে প্রবেশের যে বিষয়টা, এটা উনি কেন সামনে আনার চেষ্টা করছেন? কেনই বা উনি ওনার এই অডিও রেকর্ডগুলো, অডিও কল রেকর্ডগুলো উনি জাতির সামনে উপস্থাপন করছেন, উনি এগুলোকে ভাইরাল করছেন?
এর কারণ হচ্ছে এটা মূলত ওনার প্রতিশোধ, প্রতিহিংসা এবং বিভ্রান্তির সংস্কৃতির যে রাজনীতি, সে রাজনীতির বহিঃপ্রকাশ হিসেবে স্বভাবসুলভভাবে ইচ্ছা করে উনি এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন। আমরা জানি 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর একটা ঝড় নেমে এসছে। তৃণমূলের অনেক আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তাদের একটাই বক্তব্য যে 5ই আগস্ট দুপুর 2টা বাজেও তারা জানতেন না যে সরকার পতন হচ্ছে। তাদের নেত্রী তাদেরকে একা ফেলে রেখে, তাদেরকে আগুনের গর্তের মুখে ফেলে রেখে তাদের নেত্রী দেশ ত্যাগ করছেন। এটা তারা সেদিন 2টা বাজেও তারা জানতেন না। এখন তাদের মধ্যে একটা অনুশোচনা এবং একটা ক্ষোভ কাজ করছে যে আপনি যখন চলেই যাবেন, আপনি যখন পদত্যাগই করবেন, তাহলে আমাদেরকে কেন এই জনতার মুখোমুখি দাঁড় করিয়ে আপনি চলে গেলেন? যদি আমরা আগে জানতাম তাহলে অন্ততপক্ষে নিজের যে আত্মরক্ষা, এই আত্মরক্ষার ব্যবস্থা, আত্মরক্ষামূলক একটা ব্যবস্থা আমরা করতে পারতাম। কিন্তু তা না করে সম্পূর্ণ সংগঠনটিকে জনরোষের মুখে ফেলে রেখে তিনি লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে ভারতে যে পালিয়ে গেলেন, এর কারণে তার প্রতি যেমনিভাবে তার দলের নেতাকর্মীদের বিশ্বাস, আস্থা এবং দলের প্রতি অনীহা তৈরি হয়েছে, সেই অনীহাটাকে খানিকটা কাটিয়ে উঠে শান্তশিষ্ট এবং সুন্দরভাবে পরিচালিত এই সোনার বাংলাদেশের মধ্যে একটি নতুন করে গোলযোগ তৈরি করার জন্য মূলত উনি এই কাজটি করেছেন। আর তার এই উদ্দেশ্যটা আরও অধিক মাত্রায় প্রতীয়মান হয় এবং আমরা বুঝতে পারি তার দ্বিতীয় কল রেকর্ডটির মধ্যে। উনি দ্বিতীয় কল রেকর্ডটির মধ্যে বেশ ঘৃণ্যভাবে, অত্যন্ত নির্লজ্জভাবে উনি বলছেন যে ওনার পুলিশ, ওনার সময়ের ওনার যেই পেটুয়া বাহিনী পুলিশ লীগ, এই পুলিশ লীগের গুলিতে ছাত্র সমাজ, সাধারণ মানুষ নিহত হয়নি, বরঞ্চ সিভিল ড্রেসে বিভিন্ন মানুষ বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে গুলি করেছে, তাদের অস্ত্রে মানুষ নিহত হয়েছে। এটা ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এটা ঘটানো হয়েছে, এটি উনি দাবি করছেন। অত্যন্ত হাস্যকর। 2024 সালে এসেও যদি উনি এ ধরনের হাস্যকর উক্তি করেন, তাহলে ওনার মস্তিষ্কের সুস্থতা নিয়ে আমি প্রশ্ন করব। অসংখ্য ভিডিও, অসংখ্য এভিডেন্স সংবাদকর্মীদের কাছে আছে, সাধারণ মানুষের কাছে আছে। আমরা দেখেছি কিভাবে একেবারেই নিকটতম দূরত্বে আবু সাইদকে কিভাবে তার পেটুয়া পুলিশ গুলি করে হত্যা করেছে। আমাদের সামনে ভিডিও এসছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে একজন পুলিশ একটি ভিডিও দেখিয়ে বলছেন, স্যার গুলি করলে মরে একটা, বাকিটি তো যায় না স্যার। এই ভিডিওগুলো দেখার পরেও উনি কতটা নির্লজ্জ হলে এই উক্তিটি করতে পারেন, এই দাবিটি উনি করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। বাংলাদেশের মানুষ ওনাকে যতটা নির্লজ্জ এবং যতটা বেহায়া ভাবত, তার চাইতেও যে উনি কোটি গুণ বেশি নির্লজ্জ, এর প্রমাণ উনি এই কর্মকাণ্ডের মধ্যে রাখলেন। এর চাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো, উনি এখনো দাবি করছেন যে উনি বাংলাদেশের বৈধ এবং লাস্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার, এটি উনি দাবি করছেন। কত বড় সাংঘাতিক কথা! উনি পদত্যাগ করে দেশ থেকে লেজ গুটিয়ে পালালেন, দেশটাকে একটি অগ্নিখাতের মধ্যে নিক্ষেপ করে উনি পালালেন, এত বড় ক্ষতি করলেন দেশের। তারপরও এই নির্লজ্জ বেহায়া মহিলা তারপরও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। 2008 থেকে 2013 পর্যন্ত এই যে টার্ম, এই টার্মটাকে আমরা বৈধতা দিলেও 14 থেকে শুরু করে 24 পর্যন্ত এই 10 বছর উনি সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিলেন। কোনোভাবে এই 10 বছর উনি বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। আর এখন একটি জনরোষে, একটি জনবিপ্লবের মধ্যে উনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরেও উনি নিজেকে বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ওনার ব্যাপারে
যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য। কিছুদিন পূর্বে মেজর বদলুল হুদা নামে একজন ভদ্রলোকের, যিনি কিনা সরাসরি রাইফেল দিয়ে ওনার বাবাকে হত্যা করেছেন, তার গলা কেটে হত্যা করার যে একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, সেই ব্যাপারটাও যে সত্য, একেবারে চিরসত্য, এটি উনি এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করলেন যে একটা মানুষ কতটা সাইকো হতে পারে, কতটা পাগল এবং কতটা মস্তিষ্ক বিকৃত হতে পারে যে এত কিছুর পরেও সে নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তিনি বাংলাদেশের মানুষ তার ব্যাপারে যে উক্তিগুলো করছেন, যেই অভিযোগগুলো আনছেন, সবগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য এবং তিনি এই অভিযোগে অভিযুক্ত হওয়ার একেবারেই যোগ্য একজন মানুষ। উনি ওনার এ ধরনের দুষ্কৃতির মাধ্যমে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আরো অস্থিতিশীল করে এই বর্তমান সরকারকে চাপে ফেলে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরায় আবার হরণের অপচেষ্টায় উনি লিপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, ওনার এই অপচেষ্টা কি সফল হলো কিংবা সফল হবে? এর উত্তর হচ্ছে না, কখনোই সফল হবে না। বরঞ্চ ওনার এই অপচেষ্টা ওনার জন্য ব্যাকফায়ার হিসাবে কাজ করেছে। বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে অত্যন্ত বিনোদনমূলক এবং হাস্যকর হিসেবে নিয়েছে এবং এই বিষয়টি ওনার যে নেতাকর্মী আছে সেই নেতাকর্মীদের মধ্যেও একটা উদ্বেগের এবং ক্ষোভের তৈরি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী, যারা এটা মনে করত যে তাদের নেত্রী, তাদের সেবাদাস, তাদের কেনা বান্দি নেত্রী, যে তাদেরকে একটি জনরোষের মুখে ফেলে রেখে চলে গিয়েছিলেন, এই বিষয়টি, এই ক্ষতটি যতটা না তাদের আস্তে আস্তে কেটে উঠছে, এমন একটা মুহূর্তে এই কর্মকাণ্ড এই ক্ষতটিকে আবারও তাজা করে দিল এবং তার নেতাকর্মীদের মধ্যে উপলব্ধি ঘটাতে সক্ষম হলো যে তিনি কত বড় একজন অযোগ্য এবং কত বড় একজন অপরাধী মানুষ এবং তার পিছনে তার নেতৃত্বকে মেনে এত বছর রাজনীতি করাটা তার নেতাকর্মীদের কত বড় ভুল ছিল, এই বিষয়টি তিনি আবারও প্রমাণ করলেন এবং আবারও এই ক্ষতটিকে তিনি তাজা করলেন। বটম লাইন, ওনার এই সমস্ত কর্মকাণ্ড বর্তমান স্বাধীন বাংলাদেশে কখনোই সফল এবং সার্থক হবে না। সর্বদাই এই বিষয়গুলো ওনার জন্য ব্যাকফায়ার হিসেবে কাজ করবে। আর উনি এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবেন, এটি ওনার জন্য ততটাই মঙ্গল। সর্বশেষ ওনার প্রতি একটি পরামর্শ রাখতে চাই, সেটি হলো, ওনাকে মূলত ডুবিয়েছে ওনার মুখ। বেগম খালেদা জিয়াও একবার এই কথাটি বলেছিলেন যে উনি যা বলতে চায় ওনাকে বলতে দিন, এই মুখই একটা সময় ওনাকে ডোবাবে। ঠিক বৈদ্যুতিকভাবে ওনার কথাটি ফলে গেল এবং এই মুখের কারণেই মূলত একটি আকস্মিক গণবিপ্লব ঘটল। ক্ষমতাচ্যুত হতে হলো ওনাকে এবং অত্যন্ত লজ্জাজনকভাবে ইতিহাস রচনা করে লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে তার প্রভু ভারতের দেশে তাকে পালাতে হলো। এখন পালিয়েও ওনার আসলে অন্তর্জালাটা মিটছে না। এখনো উনি নিজের ভালোটা বুঝছেন না, নিজের ক্ষতি আরো বেশি কিভাবে করা যায় এবং বাংলাদেশের মানুষকে কিভাবে একটু খোঁচানো যায়, কিভাবে একটু অস্বস্তির মধ্যে রাখা যায়, সেই পায়তারায় উনি আবারও ওনার এই বিষাক্ত ধারালো মুখ এবং মুখের ভাষাটিকে প্রয়োগ করে নিজেরও ক্ষতি করছেন এবং বাংলাদেশকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছেন। এটি কখনো ওনার জন্য শোভনীয় নয়। বাংলাদেশের মানুষ উনি এবং ওনার দলের এবং ওনার প্রভু ভারতের সকল ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে অত্যন্ত দক্ষতার সাথে রুখবে ইনশাআল্লাহ। এবং উনি যদি ওনার মুখ বন্ধ না করেন, তাহলে ওনার যে পরিণতিটা 2-4 মাস পরে হওয়ার কথা ছিল, সেই পরিণতিটাকে আরো ত্বরান্বিত করবে বলে আমি মনে করি।